ওয়েলকাম টু মাই নিউ ইউটিউব ভিডিও চ্যানেল। আমার নতুন ইউটিউব ভিডিও চ্যানেল খাতায় বায়োলজিতে তোমাদের সবাইকে স্বাগত। আমি দেবিকা ম্যাম। আমি তোমাদেরকে ক্লাস 10-এর আইসিএসসি বোর্ডের বায়োলজি চ্যাপ্টার ওয়াইজ বাংলায় ছোট করে সহজ করে বোঝানোর চেষ্টা করব। আমি দীর্ঘ 12 বছর ধরে বায়োলজি বাড়িতে পড়াই এবং সেই সূত্রেই খেয়াল করেছি যে তোমাদের মধ্যে কারো কারো বায়োলজি পড়তে ভালো লাগে না, তোমরা ইন্টারেস্ট পাচ্ছ না, বা মুখস্থ করার সাবজেক্ট হিসেবে মনে হচ্ছে বোরিং লাগছে বায়োলজি পড়তে গেলে। তাদের জন্যই আমার এই ছোট্ট প্রয়াস। যদি আমার এই পড়ানো থেকে তোমাদের কারোর বিন্দুমাত্র কোনো উপকারে আসে, তোমরা যদি উপকৃত হও, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। তো চলো আমরা আজকে থেকে সর্বসিদ্ধিদাতা গণেশকে প্রণাম করে আমরা নতুন করে ক্লাস 10-এর আইসিএসসি বোর্ডের বায়োলজি চ্যাপ্টার শুরু করি। চলো, লেটস স্টার্ট। আচ্ছা দেখো, আজকে যে ফার্স্ট যে চ্যাপ্টারটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে সেল সাইকেল, সেল ডিভিশন অ্যান্ড স্ট্রাকচার অফ ক্রোমোজোম। তোমাদের যে কোনো আইসিএসসি বোর্ডের বায়োলজির বইতে এটা সেকেন্ড চ্যাপ্টার হিসেবে তোমরা কিন্তু এই চ্যাপ্টারটা পড়তে পারবে। তো আগে আমাদের প্রথমেই জানতে হবে যে হোয়াট ইজ সেল। ঠিক আছে, তো সেলস আর দ্য স্ট্রাকচারাল, ফাংশনাল অ্যান্ড বায়োলজিক্যাল ইউনিটস অফ অল লিভিং বিংস। মানে সেলস টা বলতে আমরা কি বুঝবো? এটা আমাদের স্ট্রাকচার তৈরি করে, ফাংশন দেয় এবং বায়োলজিক্যাল ইউনিট। এই তিনটে জিনিস আগে একটু বুঝে নিই, তারপরে আমরা সেল সাইকেলের অ্যাকচুয়াল চ্যাপ্টারটাতে যাব। আচ্ছা, আমাদের প্রত্যেকের যে বডি, যে কোনো লিভিং অর্গ্যানিজমের যে বডি, সেটা কিন্তু তৈরি হয় ছোট্ট ছোট্ট ইউনিট দিয়ে, যেগুলোকে আমরা সেলস বলি। তো এই সেলসগুলো দিয়ে যেহেতু পুরো বডিটা তৈরি, অর্গ্যানিজমের পুরো বডিটা তৈরি, তাই জন্য সেলটা আমাদের বডি স্ট্রাকচার তৈরি করছে বলে স্ট্রাকচারাল ইউনিট। এবার আসি ফাংশনাল কেন? তার কারণ একটা ছোট্ট সেলের মধ্যে যে যে ফাংশনগুলো হয় সেগুলোই একটু বড় আকারে কিন্তু আমাদের শরীরের মধ্যে হয়। যেমন একটা ছোট্ট সেলের মধ্যে রেসপিরেশন হয়, মানে গ্যাসিয়াস এক্সচেঞ্জ হয়, অক্সিজেন ঢোকে, কার্বন ডাইঅক্সাইড বেরোয়, রেসপিরেশন হয়। সেরকম আমরাও কিন্তু আমাদের পুরো বডিতে নাকের থ্রু দিয়ে অক্সিজেন নিয়ে কার্বন ডাইঅক্সাইড ছাড়ি, কাজে আমাদেরও কিন্তু রেসপিরেশন হয়। একটা ছোট্ট সেলের মধ্যে ডাইজেশন হয়, মানে খাবার যখন সেলের মধ্যে ঢোকে তখন সেই খাবারটা কিছু এনজাইমের কন্ট্যাক্টে এসে ব্রেকডাউন হয়, যেটাকে ডাইজেশন বলে। সেরকম আমরাও কিন্তু খাবার খেলে পরে আমাদের স্টমাকের মধ্যে সেই খাবারটা যায় এবং সেখানে নানান রকম এনজাইমের কন্ট্যাক্টে এসে খাবারটা ডাইজেশন হয়। তার মানে একটা সেলের মধ্যে যা যা ফাংশন হয় সেগুলোই একটু বড় আকারে আমাদের শরীরের মধ্যে হয়। তো কাজেই সেলটাকে স্ট্রাকচারাল ইউনিটও বলতে পারবো, সেলটাকে আবার ফাংশনাল ইউনিটও বলতে পারবো। এবার সেল কেন বায়োলজিক্যাল ইউনিট? কারণ যে কোনো লিভিং অর্গ্যানিজমের বডি প্রত্যেকটা পার্টস, প্রত্যেকটা অর্গ্যান কিন্তু সেল দিয়ে তৈরি, কাজেই এটা একটা বায়োলজিক্যাল অর্গ্যানিজমের বডির মধ্যে থাকছে বলে বায়োলজিক্যাল ইউনিট। তো একটা সেলের মধ্যে কি কি জিনিস, যে তিনটে জিনিস থাকতেই হবে সেগুলো কি কি, সেগুলো আমাদের প্রথমেই জানতে হবে যে কি কি জিনিস সেলের মধ্যে থাকতেই হবে। দেখো ছবিটাতে আমি এঁকে দেখিয়েছি, একটা সেলের মধ্যে কিন্তু সেল মেমব্রেনকে থাকতেই হবে। ঠিক আছে, সেল মেমব্রেন, সেলের মধ্যে নিউক্লিয়াসকে থাকতে হবে এবং সেলের বাইরে একটা সাইটোপ্লাজম বলে সেমি লিকুইড টাইপের একটা
জেলি টাইপের একটা মিডিয়াম থাকতে হবে। যদি এই তিনটে জিনিসের কোনো একটা না থাকে তাহলে কিন্তু সেটাকে আমরা সেল বলতে পারছি না। তো কাজেই সেলের বেসিক কম্পোনেন্টসের মধ্যে কিন্তু সেল মেমব্রেন, নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম এই তিনটে জিনিস পড়ে। এখন এই চ্যাপ্টারটা তো আমাদের সেল ডিভিশন অ্যান্ড স্ট্রাকচার অফ ক্রোমোজোম নিয়ে চ্যাপ্টার, তো তাই জন্য আমরা এবার একটু স্পেসিফিক্যালি যেই জায়গাটায় ঢুকবো সেটা হচ্ছে সেলের নিউক্লিয়াসের ভেতরটা আমরা বেশি করে হাইলাইট করব। সেলের সাইটোপ্লাজম বা সেলের মেমব্রেন সম্বন্ধে তোমরা ক্লাস 9-এ অলরেডি কিছুটা নলেজ তোমরা গেইন করেইছো, জানো। তাই জন্য আমরা এবার নিউক্লিয়াসের ভেতরে যেখানে সেল ডিভিশনের ব্যাপারটা মেন রয়েছে সেই জায়গাগুলোতে এবার আমরা আসি। আচ্ছা, এখানে দেখো যে নিউক্লিয়াসের ভেতরে অনেক সরু সরু থ্রেড লাইক মানে ফাইবারের মতো স্ট্রাকচার থাকে, যেগুলোকে আমরা বলি ক্রোমাটিন ফাইবার। এবং এই ক্রোমাটিন ফাইবারটা কিন্তু যখন একটা সেল ডিভিশন হয়নি, যখন নন ডিভাইডিং সেল অবস্থাতে রয়েছে, মানে নর্মাল অবস্থাতে রয়েছে সেলটা, তখন কিন্তু তার নিউক্লিয়াসের ভেতরে এই ক্রোমাটিন ফাইবারগুলো দেখা যায়। অ্যাকচুয়ালি নিউক্লিয়াসের ভেতরে একটা লিকুইড থাকে যেটাকে আমরা বলি নিউক্লিওপ্লাজম, সাইটোপ্লাজমের মতোই, তো সেটার মধ্যেই কিন্তু এই ক্রোমাটিন ফাইবারগুলো থাকে। এখন ক্রোমাটিন ফাইবারের যদি আমরা কম্পোজিশন দেখি, তাহলে ক্রোমাটিন ফাইবার কিন্তু দুটো জিনিস দিয়ে তৈরি হয়। একটাকে আমরা বলছি হিস্টোন প্রোটিন, আর একটা হচ্ছে ডিএনএ। ঠিক আছে, তো হিস্টোন প্রোটিন অ্যান্ড ডিএনএ। আচ্ছা, এবার তোমরা দেখো যে আমি এখানে একটা ছবি এঁকেছি নিচে। এখানে আমি দেখিয়েছি, এই ছবিটা তোমরা ভালো করে খেয়াল করো, এই ছবিটাতে আমি দেখিয়েছি যে হিস্টোন প্রোটিন আর ডিএনএ কীরকমভাবে একসঙ্গে থাকে। আচ্ছা, ছবিটাতে দেখো এখানে দেখা যাচ্ছে যে হিস্টোন প্রোটিন 1, 2, 3, 4 চারটে হিস্টোন প্রোটিন কিন্তু রয়েছে, এবং প্রত্যেকটা হিস্টোন প্রোটিনের কিছু নাম থাকে। সেই নামগুলো আমি বলি। একটা হচ্ছে H2A, একটা হচ্ছে H2B, একটা হচ্ছে H3, একটা হচ্ছে H4। প্রত্যেকটা কিন্তু দুটো করে থাকে, তার মানে দুটো H2A, দুটো H2B, দুটো H3, একটা পেছন দিকে রয়েছে, আর দুটো H4। তার মানে চার ধরনের প্রোটিন, প্রত্যেকটা দুটো করে আছে, তার মানে 8টা এরকম হিস্টোন প্রোটিন থাকে। এবার ডিএনএ কি করে, ওই হিস্টোন প্রোটিনটাকে 2.5 রাউন্ড মানে 2.5 প্যাঁচ ডিএনএ ওই হিস্টোন প্রোটিনটাকে পেঁচায়। এখান দিয়ে ডিএনএটা ঢুকছে, ঢুকে পেছন দিয়ে ঘুরে আবার এখান দিয়ে ঢুকছে, আবার পেছন দিয়ে ঘুরে এখান দিয়ে বেরিয়ে যায়। তো এই যে ডিএনএটা যে হিস্টোন প্রোটিনটাকে যে পুরোটা কভার করে পেঁচিয়ে নিচের দিকে আসছে, এইভাবে একটা ইউনিট তৈরি হয়, যেই ইউনিটটাকে আমরা বলছি নিউক্লিওজোম। ঠিক আছে, তো ক্রোমাটিন ফাইবার এরকম ছোট্ট ছোট্ট অনেকগুলো নিউক্লিওজোম দিয়ে তৈরি হয়। অনেকটা দেখতে গলায় আমরা যেরকম পুঁথির মালা পরি, হার পরি, অনেকটা সেই ধরনের কিন্তু এটা দেখতে হয়। দেখো পাশের ছবিটাতে আমি দেখিয়েছি যে ডিএনএটা এরকম হিস্টোন প্রোটিনটাকে পেঁচিয়ে কিন্তু বেরিয়ে, আবার হিস্টোন প্রোটিনটাকে পেঁচিয়ে বেরিয়ে এরকমভাবে একটা স্ট্রাকচার তৈরি করছে। মানে কন্টিনিউয়াসলি একটা নিউক্লিওজোম হলো, এরপরে আরেকটা নিউক্লিওজোম, তারপরে আরেকটা নিউক্লিওজোম, এরকমভাবে লম্বা চেনের মতো হবে। যে ডিএনএটা
হিস্টোন প্রোটিনকে পেঁচিয়ে রয়েছে, মানে 2.5 রাউন্ডের যে ডিএনএ, ওটাকে আমরা সাধারণত বলি কোর ডিএনএ, CORE, কোর ডিএনএ। আর যে ডিএনএটা দুটো নিউক্লিওজোমের মাঝখানে রয়েছে, মানে একটা নিউক্লিওজোম থেকে বেরিয়ে আরেকটা নিউক্লিওজোমকে ধরেছে, সেটাকে আমরা বলি লিঙ্কার ডিএনএ। এর আরেকটা নামও আছে স্পেসার ডিএনএ, লিঙ্কার ডিএনএ বা স্পেসার ডিএনএ। তো এটা হচ্ছে হিস্টোন আর ডিএনএ দুজনে মিলে নিউক্লিওজোম হয়, আর নিউক্লিওজোমগুলো জুড়েই কিন্তু ক্রোমাটিন ফাইবার তৈরি হয়। কারণ প্রথমেই বললাম যে হিস্টোন প্রোটিন আর ডিএনএ দুটো মিলে কিন্তু ক্রোমাটিন ফাইবারের এটা কম্পোজিশন, তাই জন্য হিস্টোন প্রোটিন আর ডিএনএ দুটো মিলে কিন্তু ক্রোমাটিন ফাইবার হবে। আচ্ছা, এইবার দেখো যে হিস্টোন প্রোটিনের ব্যাপারটা তো বললাম যে হিস্টোন প্রোটিন নিউক্লিওজোম তৈরি করে এবং 4টে ডিফারেন্ট ধরনের হিস্টোন প্রোটিন থাকে। এবার আমরা জানবো যে ডিএনএ স্ট্রাকচারটা কীরকম হয়, বেসিক ডিএনএ স্ট্রাকচার। প্রথমে আগে ডিএনএর ফুল ফর্ম কি? ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড, ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড, এটা এক ধরনের অ্যাসিড, ডিএনএ এক ধরনের নিউক্লিক অ্যাসিড। আচ্ছা, ডিএনএতে প্রথম ছবিটা দেখো আমি যেটা এঁকেছি, ডিএনএ একটা ডাবল স্ট্র্যান্ডেড স্ট্রাকচার, এই একটা স্ট্র্যান্ড গেছে, আবার এই একটা স্ট্র্যান্ড গেছে, ঠিক আছে? তো ডিএনএ একটা দুখানা স্ট্র্যান্ড যেহেতু রয়েছে, তাই এটা একটা ডাবল স্ট্র্যান্ডেড স্ট্রাকচার, ঠিক আছে? এইবার ডিএনএটা কী দিয়ে তৈরি হচ্ছে সে ব্যাপারে আসি। সেটা হচ্ছে ডিএনএ তৈরি হয় যেটা দিয়ে, সেটা হচ্ছে সুগার দিয়ে, যেটা পেন্টোজ সুগার, ফসফেট গ্রুপ দিয়ে, আর নাইট্রোজেনাস বেস দিয়ে, ঠিক আছে? পেন্টোজ সুগার কেন? এই সুগারের 5টা কার্বন রয়েছে। দেখো আমি এখানে একটা ছবি এঁকেছি, সেই ছবিটা দেখলে তোমরা বুঝতে পারবে যে কেন এটাকে পেন্টোজ সুগার বলা হয়। ডিএনএ সুগারে এইটা হচ্ছে তার মলিকিউলার স্ট্রাকচার। এখানে দেখো খেয়াল করে, এটা 1 নম্বর কার্বন, যার উপরে একটা OH নিচে একটা H আছে। এটা 2 নম্বর কার্বন, এটার ওপরে H নিচেও H আছে। 3 নম্বর কার্বন, ওপরে H নিচে OH আছে। 4 নম্বর কার্বন, ওপরে CH2OH আর নিচে H আছে। আর 5 নম্বর ওই CH2OH এর Cটা হচ্ছে কার্বন। তো এই রকমভাবে 5খানা কার্বন দিয়ে যেহেতু সুগার মলিকিউলটা তৈরি, তাই জন্য এটাকে আমরা বলবো পেন্টোজ সুগার। এছাড়া যেটা রয়েছে ফসফেট গ্রুপ রয়েছে, নাইট্রোজেনাস বেস রয়েছে। এবার দেখো ডিএনএর এইরকমভাবে আমি সিম্পল ওয়েতে স্ট্রাকচারটা, এটা যে কোনো বইতেই থাকে, তাও আমি একবার একে তোমাদের বুঝিয়ে দিয়েছি। সেটা হচ্ছে এই যেগুলো রেড কালার দিয়ে আমি দেখিয়েছি গোল করে, সেগুলো হচ্ছে সমস্ত ফসফেট গ্রুপ। আর এর সাথে এইগুলো হচ্ছে পেন্টোজ সুগার। ব্লু কালার দিয়ে যেগুলো অনেকটা বেঞ্জিন রিংয়ের মতো দেখতে, সেগুলো হচ্ছে পেন্টোজ সুগার। বেঞ্জিন রিং অ্যাকচুয়ালি বেঞ্জিন রিংয়ের মতো কিন্তু নয়, অনেকটা ওই ধরনের দেখতে। আর সামনে রয়েছে এই সুগারের সাথে, সামনে গ্রিন কালারে রয়েছে নাইট্রোজেনাস বেস, ঠিক আছে? আচ্ছা, এইবার দেখো এখানে একটা কথা বলি, সেটা হচ্ছে যে এই যে রেড কালারের যে ফসফেট গ্রুপ, ব্লু কালার দিয়ে এঁকেছি পেন্টোজ সুগার, এবং গ্রিন কালার দিয়ে এঁকেছি নাইট্রোজেনাস বেস, এই তিনটে মিলে ডিএনএতে একটা ইউনিট তৈরি করে। সেই ইউনিটটার নাম হচ্ছে নিউক্লিওটাইড। এটা কিন্তু রিপিটেডলি ডিএনএর পুরো চেনটাতে কিন্তু এই নিউক্লিওটাইডগুলো রিপিটেডলি থাকবে। আচ্ছা, একটা এই স্ট্র্যান্ডে থাকবে, একটা অন্য স্ট্র্যান্ডে থাকবে, কারণ আগেই আমরা বলেছি ডিএনএটা হচ্ছে একটা ডাবল স্ট্র্যান্ডেড স্ট্রাকচার, ডিএনএ একটা ডাবল স্ট্র্যান্ডেড স্ট্রাকচার। তো ডিএনএর কিন্তু এরকমভাবেই রিপিটেডলি এই নিউক্লিওটাইডসগুলো থাকবে। আচ্ছা, এইবারে আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যে নিউক্লিওটাইডের মধ্যে যে নাইট্রোজেনাস বেস রয়েছে, ডিএনএতে কিন্তু নাইট্রোজেনাস বেস 4 রকমের হয়: অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন, থায়ামিন। অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন অ্যান্ড থায়ামিন। এগুলো শর্ট ফর্ম, সব ক্যাপিটাল লেটার দিয়ে লেখা হয়, ক্যাপিটাল A, ক্যাপিটাল G, ক্যাপিটাল C অ্যান্ড ক্যাপিটাল D।
আচ্ছা, এইবার কি, এই যে নাইট্রোজেনাস বেসগুলো একটা স্ট্র্যান্ডের নাইট্রোজেনাস বেসের সাথে পাশের স্ট্র্যান্ডের নাইট্রোজেনাস বেসের মাঝখানে হাইড্রোজেন বন্ড থাকে এবং এই হাইড্রোজেন বন্ড দিয়ে দুটো স্ট্র্যান্ডের নাইট্রোজেনাস বেস কিন্তু জুড়ে থাকে। ঠিক আছে, তো এই যে জুড়বে এই নাইট্রোজেনাস বেসগুলোকে একে অন্যের কমপ্লিমেন্টারি হতে হবে, মানে পরিপূরক হতে হবে। এখন একে অন্যের কমপ্লিমেন্টারি বেস পেয়ারগুলো কী কী? এর সাথে টি, মানে অ্যাডেনিন সবসময় থায়ামিনের সাথে হাইড্রোজেন বন্ড তৈরি করবে, আর গুয়ানিন সবসময় সাইটোসিনের সাথে হাইড্রোজেন বন্ড তৈরি করবে। এবার অ্যাডেনিন আর থায়ামিনের মাঝখানে যে হাইড্রোজেন বন্ড তৈরি হয় সেটা দুটো হাইড্রোজেন বন্ড, গুয়ানিন আর সাইটোসিনের মাঝখানে 3টে হাইড্রোজেন বন্ড থাকে। তো কমপ্লিমেন্টারি বেস পেয়ার এর সাথে সবসময় টি হবে, জি এর সাথে সবসময় সি হবে। দেখো এখানে আমি ছবিটাতে দেখিয়েছি দুটো হাইড্রোজেন বন্ড, তার মানে এখানে এ থাকলে এখানে টি থাকবে, আর এখানে টি থাকলে এখানে এ থাকবে। আর নিচেরটাতে 3টে হাইড্রোজেন বন্ড, তার মানে এখানে জি থাকলে এখানে সি থাকবে, আর এখানে সি থাকলে এখানে জি থাকবে। তো এইটা গেল একদম বেসিক তোমার ডিএনএ স্ট্রাকচার। আর একটা বইতে দেখবে লেখাই আছে ডিএনএ একটা হেলিক্যাল স্ট্রাকচার। হেলিক্যাল স্ট্রাকচার কারণ ডিএনএ কিন্তু এইরকম পেঁচানো থাকে, এরকম স্ট্রেট চেনে কিন্তু ডিএনএ থাকে না। এটা আমি তোমাদেরকে বোঝানোর জন্য এরকমভাবে এঁকেছি, কিন্তু অ্যাকচুয়ালি ডিএনএ স্ট্রেট চেনে কিন্তু থাকে না। ডিএনএ এইরকম, যেরকম ঘোরানো সিঁড়ি হয় বা পেঁচানো সিঁড়ি হয় সেরকম পেঁচানো থাকে। তো এই যে পেঁচানো ব্যাপারটা যে রয়েছে, স্ক্রুয়ের মতো দেখতে পেঁচানো, এই জন্য এটাকে আমরা বলি ডিএনএ একটা হেলিক্যাল স্ট্রাকচার। দেখো এই যে ডিএনএর যে নতুন করে তৈরি হওয়ার কিছু ব্যাপার আছে। তো একটা ডিএনএ থেকে নতুন ডিএনএ তৈরি হওয়ার যে প্রসেস, এটাকে আমরা বলছি রেপ্লিকেশন, ডিএনএ রেপ্লিকেশন। এবার এখানে দেখো আমি ছবিতে দেখিয়েছি যে এখানে একটা ডিএনএ রয়েছে, নর্মাল একটা ডিএনএ ছিল। এবার সেই ডিএনএটা কি হয়, দুটো স্ট্র্যান্ডই কিন্তু আমি দেখো কালো কালি দিয়ে এঁকেছি। প্রথমে কি হয়, স্ট্র্যান্ড দুটো ওপর থেকে খুলে যায়, অনেকটা ওয়াই যেরকম দেখতে হয় সেরকম ওপর থেকে কালো স্ট্র্যান্ডটা খুলে যায়, এবং এর মাঝখানে যে হাইড্রোজেন বন্ডগুলো ছিল সেগুলো উইক হাইড্রোজেন বন্ড, তো সেগুলো আস্তে আস্তে ভেঙে যায় এবং স্ট্র্যান্ডটা ওপর থেকে একটু করে খুলে যায়। তো যেটা লেফট হ্যান্ড সাইডে রয়েছে সেখান দিয়ে একটা নতুন স্ট্র্যান্ড তৈরি হয় রেড কালারের, আবার যেটা রাইট হ্যান্ড সাইডের যে স্ট্র্যান্ডটা রয়েছে সেখান থেকেও একটা নতুন স্ট্র্যান্ড তৈরি হয়। তার মানে ডিএনএ যখন পুরো তৈরি হয়ে যায়, রেপ্লিকেশন যখন কমপ্লিট হয়ে যায়, তখন তার একটা স্ট্র্যান্ড কিন্তু পুরনো থাকে আর একটা স্ট্র্যান্ড কিন্তু নতুন থাকে। তো এই ধরনের রেপ্লিকেশনকে আমরা বলি সেমি কনজারভেটিভ মোড অফ রেপ্লিকেশন। সেমি মিনস হাফ, ঠিক আছে? হাফটা অরিজিনালি একদম যেরকম থাকার কথা পুরনো ডিএনএটাতে যেরকম ছিল সেরকমই থাকে, অ্যান্ড হাফটা নতুন হয়। এটা ইন ডিটেলস আমরা আবার ক্লাস 12-এ যখন তোমরা যদি বায়োলজি নাও তখন তোমরা আবার এটা পড়তে পারবে। তো সেমি কনজারভেটিভ মোড অফ রেপ্লিকেশন হয় ডিএনএর। এবার আমরা যে জিনিসটা জানবো সেটা হচ্ছে জিন কি, জিন কাকে বলে। জিন হচ্ছে, ধরো এটা একটা ডিএনএ স্ট্র্যান্ড, একটা স্ট্র্যান্ড আমি এঁকেছি, দুটো আঁকিনি কারণ তাতে ভীষণ ক্লামজি দেখতে লাগবে। একটা স্ট্র্যান্ডের ওপরে দেখো ফসফেট, সুগার, নাইট্রোজেনাস বেস, ফসফেট, সুগার, নাইট্রোজেনাস বেস, এরকমভাবে নিউক্লিওটাইডস রয়েছে, এগুলোকে নিউক্লিওটাইডস বলে। এবার এরকম পাশাপাশি 3টে স্পেসিফিক নিউক্লিওটাইডস, সাপোজ ATG, এটা আমি ধরে নিতে বলছি তোমাদের, ATG পাশাপাশি 3টে নিউক্লিওটাইড রয়েছে। নিউক্লিওটাইড কিন্তু শুধু নাইট্রোজেনাস বেস দিয়ে হয় না, এটা কিন্তু ফসফেট, সুগার, নাইট্রোজেনাস বেস দিয়ে হয়। তার মানে অ্যাডেনিনের একটা নিউক্লিওটাইড, থায়ামিনের একটা নিউক্লিওটাইড, আর গুয়ানিনের একটা নিউক্লিওটাইড। 3টে নিউক্লিওটাইড পাশাপাশি বসে যদি সে একটা প্রোটিনকে কোড করে, প্রোটিনের কোড তৈরি করে, এবং সেটা যদি বডিতে একটা পার্টিকুলার ক্যারেক্টার তৈরি করে,
মানে যেমন ধরো ব্রাউন আই হতে পারে, কার্লি হেয়ার হতে পারে, স্ট্রেট হেয়ার হতে পারে। এখানে আমি একটা যে কোনো এক্সাম্পল নিয়েছি, ব্রাউন আই ধরে নাও। তাহলে তিনটে পাশাপাশি স্পেসিফিক নিউক্লিওটাইড ATG এই এক্সাম্পল অনুযায়ী যদি একটা প্রোটিনকে কোড করে এবং সেই প্রোটিনটা তৈরি হওয়ার পর সেটা যদি বডিতে একটা পার্টিকুলার ক্যারেক্টার দেয়, ব্রাউন কালারের আই অথবা কার্লি হেয়ার অথবা স্ট্রেট হেয়ার এরকম, তাহলে আমরা ওই পাশাপাশি তিনটে নিউক্লিওটাইডকে একসঙ্গে বলবো এটা একটা জিন। কিন্তু তার পাশে দেখো খেয়াল করে CAC, এরকম সি এর একটা নিউক্লিওটাইড, এর একটা নিউক্লিওটাইড, আবার সি এর একটা নিউক্লিওটাইড, তিনটে মিলে কোনো প্রোটিন তৈরি করছে না, কোনো প্রোটিনকে কোড করছে না, এর কোনো ক্যারেক্টারও দিচ্ছে না, তাহলে কিন্তু একে আমরা জিন বলবো না। ঠিক আছে? তো জিন হতে গেলে তাকে কিন্তু একটা প্রোটিন বানাতে হবে, যে প্রোটিনটা বডিতে একটা ক্যারেক্টার দেবে, তবেই কিন্তু আমরা এটাকে বলবো এটা হচ্ছে এই পাশাপাশি তিনটে নিউক্লিওটাইড মিলে এটা হচ্ছে একটা জিন। ঠিক আছে? তো আজকে আমরা বেসিক্যালি এখনও পর্যন্ত এই চ্যাপ্টারটাতে যেটুকুনি পড়লাম সেটা হচ্ছে ক্রোমোজোমের স্ট্রাকচার। ঠিক আছে? ক্রোমাটিন ফাইবার এবং DNA আর নিউক্লিওজোম। এরপরে আমরা যে ক্রোমোজোমের স্ট্রাকচার কী করে তৈরি হয় সেই পার্টটাতে আসবো। তোমাদের এই যতটা আমি বললাম তাতে যদি কারোর কোনো কোয়েরি থাকে, কোনো প্রশ্ন থাকে, কিছু বলার থাকে, তাহলে তোমরা কমেন্ট বক্সে সেটা লিখতে পারো।